আমার প্রাণপ্রিয় বাংলাদেশি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আপনি পৃথিবীর যেই প্রান্তের বা যেই দেশেরই প্রবাসী হয়ে থাকেন না কেন, আপনার সামনে যদি এই ভিডিওটা পড়ে, আমি অনুরোধ করব পরবর্তী 2 থেকে 3 মিনিট আপনি প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন। নিশ্চিত থাকেন আমি আজকের ভিডিওতে আপনাদের কোনো ধরনের অ্যাডভাইস দিব না বা কোনো ধরনের জ্ঞান দিব না, কিন্তু আমি চাই আপনাদের সাথে আমি আমার মনের দুটো কথা শেয়ার করব। কারণ ব্যক্তিগতভাবে আমি নিজেও একজন সিঙ্গাপুর প্রবাসী। সো ভূমিকা না বাড়িয়ে আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। রিসেন্টলি মালয়েশিয়া একটা দুঃখজনক ঘটনা ঘটছে। স্পেশালি বাংলাদেশি প্রবাসীদের জন্য এটা খুবই লজ্জাজনক এবং খুবই দুঃখজনক। আমরা ম্যাক্সিমামই বিভিন্ন নিউজের মাধ্যমে এই খবরটা পাইছি যে মালয়েশিয়ায় 36 জন বাংলাদেশিকে তারা আটক করছে। তো মালয়েশিয়া পুলিশের বিবৃতিতে যেটা আমরা জানতে পারছি, 5 জন অলরেডি অভিযুক্ত, সরাসরি তাদের বিরুদ্ধে সরাসরি তথ্য প্রমাণ আছে, এবং পরবর্তী 16 জনের বিরুদ্ধে আছে সাহায্যকারী হিসেবে অভিযোগ। মানে তারা প্রত্যক্ষভাবে দোষী না, কিন্তু তারা পরোক্ষভাবে কোনো না কোনো এর সাথে যুক্ত, এদেরকে দেশে পাঠিয়ে দিবে। এরপর বাকি 15 জন হচ্ছে সন্দেহের তালিকায়, এদের নিয়ে এখনো কোয়ারি চলতেছে, ইনভেস্টিগেশন হচ্ছে। এখন মোট কথা হচ্ছে এই 36 জনের সবাই বাংলাদেশি, এবং এই 36 জনের বিরুদ্ধে মালয়েশিয়া সরকারের একটা বেশ বড় শক্ত অবস্থান। মালয়েশিয়া পুলিশ যেটা বলতেছে, তাদেরকে এমনি এমনি ধরে নাই, তাদের পিছনে প্রায় 4 মাস তারা শ্রম দিছে, তাদের বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহ করছে, এবং যথেষ্ট পরিমাণের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে কিন্তু আটক করছে। এখন এই নিউজটা তো আমরা কম বেশি সবাই জানি, সবাই নিউজে দেখলাম, আমাদের ইউটিউব, ফেসবুক বা আমাদের সংবাদ মাধ্যম, টেলিভিশনে নিউজ দেখলাম, শেষ। দেখেন, আমরা যখন বাংলাদেশ থেকে প্রথমে বিদেশ যাই, তো আমাদের মূল টার্গেট কি থাকে ভাই? যে আমি দেশে কিছু করতে পারতেছি না, এখন আমাকে বিদেশ যাইতে হবে, যায় ওখানে ভালো একটা কর্মসংস্থান যোগায়া আমার ভালো টাকা ইনকাম করতে হবে, আমি যেন দেশে সেটেল হতে পারি, অথবা বিদেশে আমি সেটেল হয়ে গেলাম। তো আমার মূল টার্গেট হচ্ছে ইনকাম, তাই না? আমি বুঝতে পারি না, মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই। আমরা যে বিদেশ যাই, হ্যাঁ, যাওয়ার পরে আমাদের চিন্তা ভাবনাগুলো চেঞ্জ হয়ে যায়। ধর্মভীরু হওয়া ভালো, অবশ্যই ভালো, কিন্তু এখানে আসার পর আমরা অতিরঞ্জিত হয়ে যাই। বাংলাদেশে থাকতে আমি পুরো একদম উদাসীন, আমি নামাজও পড়ি না। হ্যাঁ, আমি বিদেশে আসার পর কোনো না কোনো ভাবে মানুষের সাথে, ভালো মানুষের সাথে মিশে দাওয়াতের মাধ্যমে আমি ধর্মভীরু হইলাম, আল্লাহ হইলাম। তার মানে তো এই না যে ভাই এইখানে এখন আমাকে এই দেশের আইন ভঙ্গ করে এখানে ধর্ম প্রচার করতে হবে। ব্যাপারটা কি তাই? আপনার পাশের সিটে যে আছে, আপনার রুমে যে আছে, তাকে দাওয়াত দেন, তাকে নামাজ পড়তে বলেন, এটাও তো দাওয়াত। আমি নিজে যদি ভালোভাবে চলি, এটাও অন্যজনের জন্য দাওয়াত, তাই না? এখন সিঙ্গাপুরের মতো দেশে বা আমি মালয়েশিয়ায় যে দেশগুলো যেখানে আমার চোখের সামনে দেখা যে আমরা অনেক সময় খুব বেশি করে ফেলি, এবং এই দেশের আইনের বহির্ভূত অনেক কিছু করে ফেলি যেটা এই দেশের অনুমোদিত না। দেখেন, প্রথম কথা হচ্ছে এই দেশগুলো হচ্ছে কুফারদের দেশ, মানে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত না। এখন আমি জেনেই এই দেশে আসছি, এইসব দেশে আসি। তো আমি এইসব দেশে আসছি, আমার মূল টার্গেট হচ্ছে ইনকাম করা। আমি ইনকাম করব, এর মধ্যে আমি আমার ইমান আমল বাঁচানোর চেষ্টা করব। এই সারা বিশ্বের প্রবাসী নিয়ে চিন্তা করতেছেন, আপনি যে দেশে থাকেন ওই দেশের সমস্ত বাংলাদেশি প্রবাসী নিয়ে চিন্তা করতেছেন কেন ভাই? আল্লাহ কি আমাকে এই দায়িত্ব দিচ্ছে? দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতির বিষয়টা। হ্যাঁ, বাংলাদেশে থাকতে আপনি রাজনীতি করেন, যা ইচ্ছে তাই করেন। স্পেশালি সিঙ্গাপুরে কোনো ফরেনারের জন্য এই দেশের রাজনীতি নিয়ে তো কথা বলা যাবেই না, এটা একদম পুরোপুরি দণ্ডনীয় অপরাধ। আপনার নিজের দেশের রাজনীতি নিয়ে এই দেশে কোনো ধরনের তর্কাতর্কি, আলোচনা বা কোনো ধরনের মিটিং, মিছিল, সমাবেশ বা গোপনে প্রকাশ্যে কোনো কিছু কথা করতে পারবেন না। এক কথা, এইসব দেশে ফরেনারদের জন্য পলিটিক্স নিয়ে কথাবার্তা বলা একদম নিষিদ্ধ, আইনত দণ্ডনীয় অপরাধ। এখন আমরা বাংলাদেশিরা কোন দুঃখে, আমি দেখি মাঝে মাঝে মালয়েশিয়া এটা হয়, আমেরিকা, ইংল্যান্ডে বা অনেক দেশে এটা হইতেছে। ভাই, আওয়ামী লীগ, বিএনপি বাংলাদেশে, অথচ সারা বিশ্বে এটা নিয়ে মাতামাতি করতেছি। কেন রে ভাই? আমার মাতামাতি করার দরকার হলে আমি বাংলাদেশে আয় মাতামাতি করি। আমার কেন এত চুলকানি যে আমার ওই আমেরিকা বসে, ইংল্যান্ডে বসে, সিঙ্গাপুর বৈশা, মালয়েশিয়া বৈশা, মধ্যপ্রাচ্যে বৈশা আমার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির নিয়ে নাচানাচি করতে হবে কেন ভাই? জামাত, শিবির, বিএনপি সব হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আপনি বাংলাদেশে থেকে এটা করেন। আপনি ওই দেশে কি গেছেন যে আপনি ওখানে যায় আপনার রাজনৈতিক পরিমণ্ডল বাড়াবেন? ওইখানে যায় আপনি আওয়ামী লীগ, বিএনপি একটা বা জামাত ইসলাম বা চরমনায়ের আপনি একটা কমিউনিটি গঠন করবেন? আপনি কি ওই জন্য গেছিলেন ওই দেশে, বা আমরা কি এই জন্য আসছি? অবশ্যই না, ইম্পসিবল। আমরা যারা বিদেশ পাড়ি জমাই, তারা প্রথম টার্গেট থাকে আমার একটা উন্নত জীবন, ভালো একটা ইনকামের জন্য। তাহলে ওইখানে যাওয়ার পর আমার মেন্টালিটি চেঞ্জ হইতেছে কেন? আজকের কথাগুলো ভাই আমি কাউকে জ্ঞান দিচ্ছি না বা পরামর্শ দিচ্ছি না। অ্যাকচুয়ালি আমরা এই ব্যাপারগুলো সবাই বুঝি, বুঝার পরও আমরা ভুলে যাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআন মাজিদে বলছে যে এটা মুমিনদের দায়িত্ব, মুসলমানের দায়িত্ব একজন আরেকজনকে মনে করায় দেওয়া। আমাদের ফিতরাতের মধ্যে কিন্তু অলরেডি আল্লাহ অনেক কিছু সেট আপ করে দিছে, আমরা ভালো মন্দ বুঝতে পারি, কিন্তু তারপরেও আমরা শয়তানের প্ররোচনায় পড়ে, পরিবেশের
প্ররোচনায় পড়ে আমরা অনেক কিছু ভুলে যাই। সো আমাদের একজনের দায়িত্ব হচ্ছে আরেকজনকে মনে করিয়ে দেওয়া। আমার আজকের এই ভিডিওটা হচ্ছে আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়া যে আমরা বিদেশ কেন যাই, আমরা যে প্রবাসীদের মূল কাজটা কি। সিঙ্গাপুরে হচ্ছে ওপেন কালচারের দেশ, এই দেশের মানুষের ধর্ম বা কালচার তারা মেনটেন করবো এবং এটা মোটামুটি খোলামেলা। এখন আমি যদি এখানে এসে এই কালচারের বিরুদ্ধে আওয়াজ তুলি বা এই কালচারের বিরুদ্ধে আমি ফেসবুকে লেখালেখি করি, ভিডিওতে কথাবার্তা বলি, এটা তো ভাই শোভা পায় না। তো সিঙ্গাপুর যদি আমার জন্য উপযুক্ত না হয়, আমার বাংলাদেশে চলে যেতে হবে, আমি চলে যাব বাংলাদেশে। কিন্তু সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরের কালচার রীতিনীতি নিয়ে এটা নিয়ে আমার মন্তব্য করার কে ভাই? আমি এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি এবং আমার কলিগদেরকে আমি দাওয়াত দিতে পারি, ব্যাস এতটুকুই। আমি এখানে এটাকে সংস্কার করার জন্য উঠে পড়ে লাগবো, আমি কে ভাই? এই দেশে কি আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন মানুষ নাই? আমি তো ভাই আরেক দেশ থেকে আসা শীতের অতিথি পাখি, যে আমার এক সময় প্রয়োজন ফুরিয়ে গেলে আমি কিন্তু চলে যাবো বা তারা আমাকে পাঠিয়ে দিবে। 4 নম্বর হচ্ছে অবৈধ ব্যবসা বাণিজ্য। আমরা বিভিন্ন দেশে যাওয়ার পরে আমরা দালাল হয়ে যাই। আমরা প্রবাসীরা যারা নির্যাতিত নিপীড়িত হইয়া দালালের পাল্লায় পরে আমরা যারা প্রবাসে এসে কষ্ট করি, একসময় আমরাই দালাল হয়ে যাই। আমরা কি করি? বিভিন্ন দালালি ব্যবসায় লেগে পড়ি, অবৈধ ব্যবসা, যেই ব্যবসাগুলো ওই দেশে আইনত দণ্ডনীয় অপরাধ। কেন রে ভাই? আপনি প্রথমে কি এই জন্য আসছিলেন যে আপনি ওই দেশে যায় হুন্ডি ব্যবসা করবেন, ওই দেশে যায় এই ব্যবসা করবেন, ব্যবসা করে বড় লোক হবেন? বা আপনি কি এই জন্য আসছিলেন যে ওই দেশে যায় জামাত ইসলাম বা বিএনপি আওয়ামী লীগের পলিটিক্স করবেন? এই জন্য কি আপনি বাংলাদেশ থেকে আসছেন যে আপনি ওই দেশে যায় তাবলীগের দাওয়াত দিবেন? কখনো না। আমি ব্যক্তিগতভাবে যতগুলা প্রবাসীর সাথে মিশছি এবং যাদের কথা শুনতেছি, প্রত্যেকেই যায় হচ্ছে ইনকামের উদ্দেশ্যে। তাই আমার প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্লিজ এগুলা বন্ধ করেন। যারা এগুলোর সাথে যুক্ত আছেন বন্ধ করেন। কারণ আমরা যারা অলরেডি প্রবাসী আছে, আমাদের এই ভুলগুলোর জন্য আমাদের সারা বিশ্বের শ্রমবাজার এখন আমাদের বিরুদ্ধে, বাংলাদেশিদেরকে পছন্দই করতে চাচ্ছে না। দেখেন মালয়েশিয়ার শ্রমবাজারটা খুব নড়বড়ে অবস্থা এখন। এই মুহূর্তে এই কাহিনীটা ঘটছে মানে কি বুঝতেছেন? একটা নেগেটিভ পয়েন্ট আমাদের জন্য। সো আমি আশা করব যারা আমরা সবাই আছি বিশ্বের বিভিন্ন জায়গায়, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মালয়েশিয়ার এই ঘটনাটা থেকে। বাংলাদেশ থেকে যারা নতুন প্রবাসে যাবেন তারাও আপনারা এই মাথায় রাখেন যে আপনি যাচ্ছেন বা একজন শ্রমিক হিসেবে বা একজন প্রবাসী হিসেবে যাচ্ছেন একটা দেশে, হ্যাঁ আপনার মেইন টার্গেট ইনকাম করা। তো আজকে এই বলা প্রত্যেকটা কথাগুলো আপনাদেরকে আঘাত দেওয়ার উদ্দেশ্যে না, এবং আমি বিশ্বাস করি আপনাদেরকে কারো আহত করি নাই আমি আমার এই বলা কথাগুলোর মাধ্যমে। আমি জাস্ট সচেতনতার উদ্দেশ্যে, যেহেতু আমি একজন সিঙ্গাপুর প্রবাসী, আমিও বুঝি ভাই পরিস্থিতি পরিবেশটা। সো আমিও চাই আমাদের ভবিষ্যৎ যারা আছে, যারা একান্তই বাংলাদেশে কিছু করতে পারে না, বিদেশ যাওয়ার প্রয়োজন, তারা যেন তাদের পথটা যেন সুন্দর থাকে, আমাদের কারণে যেন তাদের ভবিষ্যৎটা অন্ধকারাচ্ছন্ন না হয় এবং তারা যেন বিপদে না পড়ে। সো সবাই সচেতন হয়ে যাই, ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি। ধন্যবাদ সবাইকে।